দর্শক টিভি ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আজকের আলোচনায় আছি। দর্শক, সবার জন্য পেনশন বাংলাদেশে যে বিষয়টি খুবই ধারণার অতীত। আমরা সাধারণত জেনে থাকি যে যারা সরকারি চাকরি করে থাকে তারা রিটায়ারমেন্টের পরে সরকারের থেকে পেনশন সুবিধা পেয়ে থাকে, কিন্তু বাংলাদেশে আমরা যদি দেখি যে জব মার্কেটে এখানে 90% লোকই আসলে প্রাইভেট সেক্টরে অ্যান্ড ইনফর্মাল সেক্টরে, তাদের রিটায়ারমেন্টের পরে কোনো পেনশন থাকে না। সো এই যে আবার একই সাথে কিন্তু আমাদের যে গড় আয়ু সেটা কিন্তু অনেক বাড়ছে। আমরা জানি যে এখন আমাদের 72 বছরের উপরে গড় আয়ু, কিন্তু সরকারি চাকরি থেকে বা প্রাইভেট চাকরি থেকে রিটায়ারমেন্টে যাচ্ছে কিন্তু 60 ইয়ার্সের পরেই। সো গড় আয়ু যদি আমরা হিসাব করি, সো একটা লোক কিন্তু এডিশনাল 12 বছর সে বেঁচে থাকছে এবং তখন কিন্তু তার আয় নাই। সো আমাদের আবার সোশ্যাল সিকিউরিটি সরকারের থেকেও আসলে ওইভাবে কোনো কিছু দেওয়া হয় না। যারা মার্জিনাল পিপল তাদের একটা বয়স্ক ভাতা দেওয়া হয়, বাট সেটা হচ্ছে একদমই যারা গরিব এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদের জন্য। সো এখানে একটা পর্যায়ে দেখা যায় লোকজনের এই যে ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি, তাদের সেখান থেকে সোশ্যাল ইনসিকিউরিটির মধ্যে তারা পড়ে এবং এক ধরনের অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা তাদের অবসর জীবনটা কাটায়। সো এই পরিস্থিতিতে আমরা গত 2-3 বছর ধরে শুনছি, সরকার গত বছরের বাজেটেও বলেছিল যে ইউনিভার্সাল পেনশন স্কিম বা সার্বজনীন পেনশন স্কিম বা সবার জন্য পেনশন স্কিম, সো সেটা চালু করছে। এই বাজেটেও সে ব্যাপারে আছে এবং এটা আগামী জুলাই থেকে সরকার বাস্তবায়নের দিকে যাচ্ছে। মানে এটার একটা সত্যিকারের রূপ পাচ্ছে এতদিনের আলোচনা এবং পরিকল্পনার পরে। সো এই যে আমাদের দেশের 18 বছর অ্যান্ড তদূর্ধ্ব বয়সের লোকজনদের সরকার কিভাবে পেনশনের স্কিমের মধ্যে নিয়ে আসবে, কবে থেকে নিয়ে আসবে এবং এটার সুবিধাটা কিভাবে পাবে, এটার আপনার প্রিমিয়াম রেট বা যে চাঁদার হার সেটা কীরকম হবে। সো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। টিভিএসে আজকে এই রিপোর্টটি করেছেন স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেম এবং শেখ আবদুল্লাহ। সো আবুল কাশেম আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে। কাশেম, আপনাকে স্বাগতম আজকের এই আলোচনায়, যেটা হচ্ছে যে সবার জন্য একটা ইন্টারেস্ট আছে এরকম একটা টপিক। সো এই পেনশন স্কিমটা চালু করছে আপনি বলেছেন যে জুলাই থেকে, তো এটা আসলে এটার মেইন ফিচার্স কি হবে, এখানে কত বয়সের লোকজনরা এখানে এই সুযোগটা নিতে পারবে এবং টাকার পরিমাণ, চাঁদার পরিমাণ কিভাবে হবে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিষয়টি একটু সহজভাবে তুলে ধরেন। ধন্যবাদ সাজ্জাদ ভাই। যে এখানে আপনার অর্থ মন্ত্রণালয় যে প্রিপারেশন নিয়েছে, তারা আগামী 1 জুলাই থেকেই এটা কার্যকর করার মতো প্রস্তুতি তারা প্রায় চূড়ান্ত পর্যায়ে এনেছে এবং এই প্রোগ্রামটা হচ্ছে লঞ্চিং করবে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে। তো প্রধানমন্ত্রীর কাছে অর্থ মন্ত্রণালয় থেকে সময় চাওয়া হয়েছে। উনি যদি 1 জুলাই সময় দিতে পারেন তাহলে ওই দিনই এই উদ্বোধনী অনুষ্ঠানটা হবে, বা উনি যদি আগে পরে যেদিন সময় দেবেন সেই সময়টাই এটা হলো উদ্বোধন হবে এবং এটা জুলাই মাসেই হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে এখন আপনি জানেন যে এই 2-3 মাস আগে এই আইনটা হচ্ছে পার্লামেন্টে গত অধিবেশনে পাশ হয়েছে, সার্বজনীন পেনশন আইন। তো সেই আইনে বলা আছে যে 18 বছর থেকে 50 বছর বয়সী যারা, তারা প্রত্যেকে এই ইন্স্যুরেন্সের মধ্যে এই পেনশন স্কিমের মধ্যে ঢুকতে পারবে। এবং এরপরে একটা আলোচনা আসছিল বিভিন্ন মহল থেকে যে তাহলে 50 বছরের পরে, 50 বছরের বেশি যাদের বয়স, তাহলে তারা তো পারবে না, তো তাহলে তাদের কি হবে। তো এই বিষয়টা হচ্ছে অর্থ মন্ত্রণালয় বিবেচনায় নিয়েছে এবং তারা এই আইনের ব্যাখ্যা হিসেবে যে বিধিমালা, প্রত্যেকটা আইনের বিধিমালা থাকে, সেই বিধিমালা ইলাবোরেটলি থাকে, আইনটা সবসময় সংক্ষিপ্ত হয়। তো সেই বিধিমালার মধ্যে 50 বছরের যারা অধিক বয়সী তাদের জন্য এই সুযোগটা রাখা হয়েছে এবং সেখানে বলা আছে যে আপনার এমনিতে আইনে যেটা যে 18 বছর বয়সে একজনে ঢুকলো, তো ঢোকার পরে সে হচ্ছে 60 বছর পর্যন্ত সে তার প্রিমিয়াম বা চাঁদা বা কন্ট্রিবিউশন যেটাই বলি সেটা দিয়ে যাবে এবং তার যখন 60 বছর বয়স হবে সেদিন থেকে সে এই পেনশনটা পাওয়া শুরু করবে এবং উনি যতদিন বাঁচে ততদিন পাবেন। তবে উনি যদি 75 বছর বয়সের আগে মারা যান, যে আমি হচ্ছে 60 বছর পর্যন্ত দিলাম কিন্তু আমি 61 বছরের বয়সে যে মারা গেলাম, তো তাহলে যে আমি তো অনেক টাকা দিছি, 1 বছরের মধ্যে তো আমি এই পরিমাণ পেনশন পাবো না। সেক্ষেত্রে আমার পেনশনের যিনি নমিনি তিনি হচ্ছে আমার 75 বছর বয়স
না হওয়া পর্যন্ত সে পাবে। আমি 61 বছর বয়সে মারা যদি যাই তাহলে আমার নমিনি হচ্ছে আরও 14 বছর পাবে। ওকে, এইভাবে সরকার এই পেনশনটা দেবে। এবং যারা হলো 50 বছরের অধিক যারা বয়সী তাদের ক্ষেত্রেও এটাই হচ্ছে প্রযোজ্য হচ্ছে যে তারা যে কোনো বয়সে ঢুকতে পারবে, কিন্তু মিনিমাম তাকে 10 বছর কন্ট্রিবিউট করতে হবে, তারপরে থেকে তার পেনশন শুরু হবে। হ্যাঁ, 50 বছরের মধ্যে যারা তারা তো 60 বছর থেকে পাবে, আর যে হচ্ছে 52 বছরে ঢুকবে সে 62 বছর থেকে পাবে, যে 55 বছরে ঢুকবে সে তার 65 বছর বয়স থেকে এই পেনশন সুবিধাটা পাবে। এটা হচ্ছে একটা সেগমেন্ট। আর 10 বছরের আগে যদি মারা যায়, সে 51 বছর বয়সের থেকে সে শুরু করলো এবং সে দেখা গেল যে 61 বছরের আগেই মারা গেল, সো সেক্ষেত্রে কি তার নমিনি এই যে সে ডিপোজিটটা করলো কোনো বেনিফিট পাবে? হ্যাঁ, এটার হচ্ছে যে সে মানে 51 বছরে মারা যেতে পারে, বা একজন 18 বছরে ঢুকলো সে 20 বছরে মারা যেতে পারে, বা 30, বা একটা সময় সে মনে করলো যে সে এটার কন্টিনিউ করবে না, সে চাঁদা আর দিবে না, বা এই পেনশনের বাইরে সে চলে আসবে। তো তারা হচ্ছে তাদের যে ডিপোজিটেড মানি প্লাস হলো যে এটার উপর যে একটা ইন্টারেস্ট, যেটা গভর্নমেন্ট থেকে সে হয়তো কন্ট্রিবিউশন পাবে না, কিন্তু এটার যে ইন্টারেস্টটা সেটা সে পাবে, বা সে তার নমিনি পাবে। উনি যদি মারা যান তাহলে তার নমিনি পাবেন, এবং উনি যদি জীবিতও থাকেন কিন্তু কন্টিনিউ উনি করতে চাচ্ছেন না, তাহলে উনি হচ্ছে তার আসল টাকা যেটা জমা দিয়েছেন এবং সাথে ইন্টারেস্ট সেটা পাবেন। আর এখানে আরেকটা অপশন আছে যে আমি হয়তো আমার এখন যে বয়স, আমি ঢুকলাম 5 বছর পরে আমার মনে হলো যে আমি তো ওখানে আমার 5 লাখ টাকা জমা হয়ে গেছে, কিন্তু আমার 4 লাখ টাকা ঋণের দরকার, আমি ওখান থেকে ঋণ নিতে পারবো। আচ্ছা, এবং সেই ঋণের হচ্ছে যে ঋণের এগেনস্টে আমি যে ইন্টারেস্টটা দেবো সেই ইন্টারেস্টটাও কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হবে, এবং সেই ইন্টারেস্টের টাকাও আমি পাবো। ওই ইন্টারেস্ট গভর্নমেন্ট নিয়ে নেবে আলাদা করে, ব্যাপারটা তা না। ফলে এটা হচ্ছে আপনার আমাদের দেশের নাগরিকদের জন্য হলো খুবই একটা লাভজনক একটা স্কিম। এবং আপনি জানেন যে আমাদের সমাজে একটা সময় ছিল যে বাপ মা বা বয়স্ক যখন হয়ে যায় তখন সন্তানরা তাদের টেক কেয়ার করতে, একটা মানে এটা একটা ট্রেডিশন ছিল। কিন্তু এখন যখন আমাদের ফ্যামিলিগুলি যৌথ পরিবার থেকে একক পরিবারে হয়ে যাচ্ছে, শিক্ষার হার বাড়ছে, অনেকে চাকরি সূত্রে বাপ মা থেকে দূরে থাকে, ফলে বাপ মা আবার হচ্ছে শহরের লাইফে অনেক ফ্যামিলির সে নিজে যে ইনকাম করে তা দিয়ে আসলে তার নিজের সংসার চালানো অনেক সময় টানাটানি হয়, চাইলেও অনেকে বাপ মাকে ঠিক মতো দেখতে পারে না। ফলে যারা সিনিয়র সিটিজেন তাদের হচ্ছে ওই বয়সে শেষ বয়সে ফাইন্যান্সিয়াল সিকিউরিটির বিরাট ক্রাইসিস থাকে। তো এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আপনি যেটা বলছেন যে এখন সরকার যেটা শুরু করবে, তো তাহলে সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম বা চাঁদার হার কেমন হবে? চাঁদার হার এটা আপনার গভর্নমেন্ট মানে অর্থ মন্ত্রণালয় 6টা প্রোডাক্ট তারা চূড়ান্ত করছে। 6টা প্রোডাক্টের মধ্যে 4টা প্রোডাক্ট এখন চালু হবে। এর মধ্যে একটা হচ্ছে প্রবাসী যারা বিদেশে থাকে বাংলাদেশি, তাদের জন্য চাঁদার হার সর্বনিম্ন 500 এবং সর্বোচ্চ 5000 টাকা। এই যে সর্বনিম্ন এন্ড সর্বোচ্চ, এটা কিসের উপরে ডিপেন্ড করবে? 500 বা 5000 টাকা? এটা হচ্ছে আপনার ব্যক্তির উপর ডিপেন্ড করবে। যে আমি বিদেশে থাকি, আমার হয়তো ইনকাম কম, আমি 5000 টাকা তো প্রতি মাসে চাঁদা দিতে পারবো না। এটা এই রেঞ্জটা এভাবে এই কারণেই রাখা হয়েছে যে যার ক্যাপাসিটি ভালো সে একটু বেশি টাকা জমা দেবে এবং সে পরবর্তী লাইফে বেশি বেনিফিট পাবে। যার এখন ইনকাম কম সে কম জমা দেবে এবং সে তার সাধ্য মতন জমা দেবে, এবং হচ্ছে সে ওই অনুযায়ী হচ্ছে পরবর্তী লাইফে সে পেনশনটা পাবে। যে অনেকে আছে মিডল ইস্টে যায়, তাদের হচ্ছে 15-20 হাজার টাকা বাংলাদেশি টাকায় বা 25,000 টাকা যার হচ্ছে বেতন, তার ওখানে নিজে চলতে হয়, ফ্যামিলিকে চালাতে হয়, সে তো হয়তো 5,000 টাকা দিতে পারবে না। কিন্তু যে একটা ভালো জব করে 2 লাখ টাকা বেতন পায় ইউরোপে বা মিডল ইস্টেও হতে পারে, স্কিল যারা আছে, তো তারা 5,000 টাকা দিতে পারবে। এই কারণে হচ্ছে এরকম সেগমেন্ট, এবং মাঝখানেও অনেকগুলি হলো স্টেপ থাকবে, যে কেউ চাইলে 1,000 করেও দিতে পারবে, কেউ 2,000 দিতে পারবে, কেউ 3,000 দিতে পারবে, এরকম থাকবে। আর আমাদের দেশে যারা প্রাইভেট সেক্টর জব করে, ফর্মাল সেক্টরে আমরা বা অন্য যারা আছে, হ্যাঁ কর্পোরেটের লোকজন, ব্যাংকার, তো তাদের জন্য হচ্ছে সর্বনিম্নটা 1,000 টাকা এবং সর্বোচ্চটা 5,000 টাকা। আচ্ছা। আর একটা আছে আপনার যারা ইনফর্মাল সেক্টরে, সেখানে এলো আমাদের বাসায় যারা কাজ করেন তারা হইতে পারে, রাস্তার দোকানদাররা, টি স্টল বা রিক্সা পুলার হইতে পারে, এরকম অনেকে আছে। ইনফর্মাল সেক্টরে কারো ইনকাম ভালো, আবার কারো ইনকাম খারাপ। অনেকে আছে যে যারা মিস্ত্রি বা টেকনিক্যাল সাইডে কাজ করে, তাদের আয় রোজগার ভালো, ওদের জন্য হচ্ছে 500 থেকে 5,000 টাকা। আর যারা অসচ্ছল, একেবারে দারিদ্র্যসীমার নিচে, তাদের জন্য হচ্ছে 500 টাকা। এবং এই যে অসচ্ছলদের ক্ষেত্রে সরকার 50% কন্ট্রিবিউশন করবে।
Okay. বাকিদের ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন থাকবে না, এবং এই যে বাকিরা যে টাকাটা জমা দিবে এই টাকার উপরে সে হচ্ছে ইন্টারেস্ট পাবে। এই ইন্টারেস্ট রেটটা এখনও আমরা যতটুকু জানতে পারছি যে এখনও এটা ফিক্সড হয় নাই, অর্থ মন্ত্রণালয় নিজেরা একটা পর্যালোচনা করছে, প্লাস হলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম দিয়েও তারা পর্যালোচনা করাচ্ছে যে এটা কত পার্সেন্ট করা যেতে পারে। তবে এটা হচ্ছে আমরা জানতে পারছি যে এটা ব্যাংক যে ডিপোজিট রেট দেয় তার চেয়ে এই রেটটা বেশি হবে। Okay. এবং সঞ্চয়পত্রের রেটের চেয়ে কিছুটা কম হতে পারে, তো প্রায় কাছাকাছি হবে, সঞ্চয়পত্রের রেটের প্রায় কাছাকাছি হবে। ওকে, এই যে আপনার এটা একটা বিশাল কর্মযোগ্য, আমাদের যেহেতু জনসংখ্যা 18 কোটি, তো আমরা ধরলাম যে আমাদের কিন্তু কর্মক্ষম জনগোষ্ঠী আছে 7-8 কোটি। সো এর মধ্যে বললাম যে সরকারি জব করে 15 লাখ, আমরা যদি সব আর্ম ফোর্সেস বা এমপিও বা যারা অটোনমাস আছে সব ধরলে 20-22 লাখ লোক এই জব ফর্মাল সেক্টরে আছে বা সরকারি জবে আছে যারা পেনশন পায়। এখন ধরেন যে বাকি 7 কোটি লোকই হচ্ছে যে এই যে প্রাইভেট সেক্টরে। তো এই যে সবাই এই 7 কোটি ধরে নিলাম যে পেনশনেবল, তারা এর মধ্যে আসতে পারে। সো এটা একটা কিন্তু বিশাল কর্মযোগ্য। এটা সরকারের কিভাবে তারা ম্যানেজ করবে, এটার কাঠামো কি, এটা কি কোনো আলাদা অফিস হবে? এই যে ধরেন যে একটা সবাইরে যদি আনা যায়, এটা তো হাজার হাজার কোটি টাকার ব্যাপার হবে, এবং এগুলোরে কিন্তু ইনভেস্ট করে, যেটা আপনি বললেন যে এটা যে টাকা দিবে সেটার উপরে একটা ইন্টারেস্ট আসবে, সেটা সহ বেনিফিশিয়ারিরা পাবে। তো এটারে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করা দরকার। যেমন প্রাইভেট সেক্টরে আমরা জানি যে ফান্ড ম্যানেজার যারা, ধরেন যে প্রতিটা ব্যাংকে আছে যারা সিএফও বা ট্রেজারি অফিসিয়ালস, তার ফান্ডটা কিভাবে ইউজ করবে। সো এটা কিন্তু ব্যবহারের জন্য ওই রকমের লোকজন দরকার এবং একটা কাঠামো দরকার। তো আলাদা কি কোনো অফিস কিছু করবে এটা ম্যানেজ করার জন্য? হ্যাঁ, এটা হচ্ছে সরকারের একটা পৃথক একটা অথরিটি হবে। তবে এখন শুরুতে হচ্ছে অথরিটির একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে, এবং আমরা যেটা জানছি যে যদি জুলাইয়ের আগে এই অথরিটি চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তাহলে আপাতত ফাইন্যান্স ডিভিশনের একজন এডিশনাল সেক্রেটারি এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। এবং এই যে টোটাল যে ম্যানেজমেন্টের আগে অর্থ মন্ত্রণালয় যেটা চূড়ান্ত করছে যে এই সার্বজনীন পেনশনে যাওয়ার আগে তারা শুরুতে হচ্ছে সোনালী ব্যাংকের সাথে একটা এমইউ করবে যে আমরা যারা এই সার্বজনীন পেনশনের স্কিমে ঢুকবো তারা হচ্ছে টাকাটা কোথায় জমা দেব। এই জন্য আমরা শুরুতে হচ্ছে সোনালী ব্যাংকের সাথে সরকার একটা এমইউ করবে এবং সোনালী ব্যাংকে এই টাকাটা জমা হবে, এবং পর্যায়ক্রমে হচ্ছে আরও অন্যান্য ব্যাংকগুলো এর সাথে ইনভলভ হবে। একটা বাংলাদেশ ব্যাংকের সাথে হচ্ছে সরকার একটা এমইউ করবে যে এই যে ব্যাংকে যে আমরা যে টাকাটা দিলাম এই টাকাটা যেন প্রপারলি হচ্ছে গভর্নমেন্টের এক্সচেকারে আসে, গভর্নমেন্টের হিসাবে আসে, এটা বাংলাদেশ ব্যাংক হচ্ছে তদারকি করবে। আর এই যে 18 থেকে 50 বছর বয়স বা কে কত বছর বয়সে ঢুকলো এবং কোন সময় তার বয়স 60 বছর হবে, এটা যাচাই বাছাই করার জন্য হচ্ছে আপনার এখন যে নির্বাচন কমিশন যারা এনআইডিটা এখন পর্যন্ত দেখছে, সামনে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হাতে চলে যাবে, কালকে দেখলাম ক্যাবিনেটে এটা অ্যাপ্রুভ হয়েছে। তো এই নির্বাচন কমিশনের সাথে তারা একটা এমইউ করবে এবং জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ তাদের সাথেও একটা এমইউ করবে। আর প্রাথমিকভাবে এখন অর্থ মন্ত্রণালয়ের যে বিল্ডিং সেখানেই হচ্ছে এই সার্বজনীন পেনশনের যে অথরিটিটা হবে, এখন হচ্ছে খুবই লিমিটেড স্কেলে এই অথরিটিটা হবে এবং অথরিটির একটা অর্গানোগ্রাম তারা তৈরি করবে যে, এবং হচ্ছে এটা তো অনেক মানে প্রযুক্তি নির্ভর অফিস হবে, আইসিটি নির্ভর অফিস হবে, যে কারণ এটা আমাদের যে কোনো মিনিস্ট্রির চেয়ে অনেক বড় একটা কাজ হবে, একসাথে এত মানুষকে হচ্ছে ইনভলভ করে এবং তাদের ফাইন্যান্সিয়াল হিসাবে পেনশনেবল আছে, তো সেগুলি হচ্ছে হ্যান্ডেল করার জন্য অনেক বড় একটা অফিস লাগবে এবং সেটা অনেকটা প্রযুক্তি নির্ভর হবে এবং সরকারের সেরকম একটা চিন্তা ভাবনা আছে এবং সেটা তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে হবে। আর যেটা যে এখন এই জুলাইতে যখন শুরু হবে একসাথে এই 6-7 কোটি মানুষ হয়তো ঢুকবে না, হ্যাঁ শুরুতে তো অল্প করে ঢুকবে আস্তে আস্তে, কারণ এটা এখনও দেশের অনেক মানুষ হয়তো জানেই না এবং গভর্নমেন্টের দিক থেকে এটা অনেক ক্যাম্পেইন হবে। ট্রাস্ট বা বিশ্বাসের কিন্তু একটা ব্যাপার আছে, কারণ সরকারের বিভিন্ন অফিসের সার্ভিস নিয়ে তো আসলে জনগণ অতটা হ্যাপি না। সো শুরুতেই যে জিনিসটা আসবে এখানে সরকারের হয়তো একটা জনগণের বিশ্বাস আপনার পাওয়ার একটা কিন্তু বিষয় থাকবে। হ্যাঁ, এইখানে যেটা যে প্রথমত হলো যে সরকার কখনো হচ্ছে খেলাপি হয় না, মানে অন্তত আমাদের লোকাল কারেন্সিতে এই ট্রাস্ট আমাদের দেশের মানুষের আছে এবং সেই কারণে দেখবেন যে যখন প্রাইভেট ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস, গভর্নমেন্ট ব্যাংকগুলিতে অনেক হচ্ছে
মানে আইডল মানি থাকে, অনেক Right. বেশি লিকুইডিটি থাকে। তো সেটা নিয়ে সমস্যা নেই। সেটা হলো যে যেটা প্রবলেম হইতে পারে যে আমাদের সার্ভিসের কোয়ালিটি, যে আমি যখন পেনশন তুলতে যাব, এখন আমরা যতটা জানি যে যারা সরকারি চাকরি করে তাদেরও পেনশনের টাকা উঠাতে গেলে কিছু ঘুষ দিতে হয়, এরকম Even যাতে আপনার পরিবেশ কথা না আছে থাকে। যে ওই যে এজি অফিস যেটাকে বলে জি। অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, সেই অফিসের লোক রিটায়ারমেন্টে গেলেও ওই অফিস থেকে টাকা তুলতে কিন্তু তার আসলে এক্সট্রা মানি দিতে হয়। এরকম অভিযোগ আছে। আর যেটা যে আমি যেটা বলতে চাইলাম যে এই যে এক্ষেত্রে হলো আপনার এই পেনশনের ক্ষেত্রে সরকার এটা খুবই আধুনিক অফিসই করবে এবং মডার্ন অফিস হবে এবং সার্ভিসটাও ভালো দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে যেটা হলো যে আমরা যে টাকাটা দিলাম, সরকার এই টাকা নিয়ে আসলে কি করবে? সরকারের এটা আইনে স্পষ্ট করে বলা আছে যে সরকার যেসব হচ্ছে লাভজনক প্রজেক্ট, সরকারের যেসব লাভজনক প্রজেক্ট, সেখানে সরকারে হচ্ছে এই টাকাটা ইনভেস্ট করবে। যেমন আপনার পদ্মা সেতু একটা লাভজনক প্রজেক্ট, সেখানে ইনভেস্ট করলে সেখান থেকে হচ্ছে রেগুলারলি টুল আসবে, একটা পর্যায়ে এটা প্রফিটে যাবে। বা একটা বিদ্যুৎ কেন্দ্র হলে গভর্নমেন্ট বিদ্যুৎ সেল করে হচ্ছে সে তার হলো রিটার্নটা পাবে। এই ধরনের প্রজেক্টে সরকার এই টাকাটা ইনভেস্ট করবে। রাইট। এটা আপনি কিছু অ্যানালিস্টের সঙ্গেও কথা বলেছেন রিপোর্টে। সো ওনারা কি বলে যে এটার ব্যবহার, অপব্যবহার, বা কেউ বলছে যে সরকারের ব্যাংকের উপরে যে বরোয়িং বা সেভিংস সার্টিফিকেট, সো এই সমস্ত ঋণ সরকারের হয়তো কমবে, বিকজ সে এখান থেকে যদি ভালো একটা ফান্ড ফ্লো পায় এবং সেটাকে যদি প্রপারলি ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু ওখান থেকে কমতে পারে বলে এরকমের। জি, এটা হলো আপনার যিনি 50 বছর বয়সে ঢুকবেন তিনিও কিন্তু 60 বছর বয়সে পেনশন পাবেন। মানে কমপক্ষে 10 বছর তার কাছ থেকে সরকার শুধু টাকা নেবে, তাকে আর দিতে হচ্ছে না। বা যিনি 55 বছর বয়সে ঢুকবেন তিনি 65 বছরে যে পেনশন পাবেন। যিনি 18 বছরে ঢুকবেন তার কি 60 বছর পর্যন্ত দিতেই হবে? দিতেই হবে, মানে সে চাইলে যে কোনো সময় এখান থেকে বেরিয়ে আসতে পারবে। রাইট। কিন্তু উনি হচ্ছে পেনশন পাবেন 60 বছর বয়স থেকে। আচ্ছা। তো তার আগে উনি চাইলে যে কোনো সময় বেরিয়ে আসতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বলা প্রয়োজন, যে আমি এখন হয়তো প্রবাসী, আমার এখন ইনকাম কম, আমি 500 টাকার স্কিমে ঢুকলাম, কিন্তু আমার যদি এরপরে ইনকাম বাড়ে আমি কিন্তু চাইলে এটা সুইচ করে এর উপরে গ্রেডে যাইতে পারবো। আমি 1000 টাকা এটা যে কোনো সময় করতে পারবো। বা আমি এখন 18 বছর বয়স, আমি স্টুডেন্ট আছি, আমার জন্য হয়তো আমার বাপ হচ্ছে প্রতি মাসে 500 বা 1000 টাকা করে জমা রাখতেছে, আমার নিজের কোনো ইনকাম নেই। কিন্তু আমি যখন একটা চাকরি নিব, ভালো ইনকাম করব, আমি তখন চাইলে এই যে এই 1000 টাকা থেকে আমি 5000 টাকায় হচ্ছে চলে যেতে পারবো। হ্যাঁ। বা এখন যারা অসচ্ছল হিসেবে ঢুকবে, তো তাদের হচ্ছে 500 টাকা, তো তার যদি আয়ের অবস্থার পরিবর্তন হয়, অথবা তার হচ্ছে এখন যে ছোট সন্তান আছে সে যখন ভালো ইনকাম করবে, সে তার বাবা মার জন্য হয়তো প্রিমিয়াম আরেকটু বাড়ায় রাখতে পারবে। এরকম মানে এনি টাইম সে সুইচ করতে পারবে, যে কোনো ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে এবং হচ্ছে চাঁদার পরিমাণ এটাও সে চেঞ্জ করতে পারবে। এটা যদিও একটু ক্রিটিক্যাল বা একটু ডিফিকাল্ট। ধরেন যে 18 বছর বয়সে কেউ 1000 টাকার সে প্রিমিয়াম বা চাঁদা দিচ্ছে, তো সে 60-র পরে যখন বেনিফিটটা পাবে সে কত টাকা করে পাবে, বা যে 500 টাকা জমাবে সে কত করে পাবে মাসে, বা যে 5000 করে দিবে কত পাবে, এরকম কি কোনো কিছু এখনো হিসাব হয়েছে নাকি? এটা যখন এই আইনের খসড়া হলো তখন অর্থ মন্ত্রণালয় থেকে একটা হিসাব দিয়েছিল যে 1000 টাকা করে যদি সে জমা রাখে 18 বছর বয়সে ঢুকে, তাহলে আমার যতটুকু মনে পড়ে, একজ্যাক্ট ফিগারটা আমি হয়তো বলতে পারবো না এখন, তো তাতে তারা যে হিসাব দিয়েছিল যে প্রতি মাসে সে 65,000 টাকার মতন করে পেনশন পাবে, মাসে 65,000 টাকা। তবে এখন যেহেতু হলো আপনার এই রেট অফ ইন্টারেস্ট বা রিটার্নের হারটা হচ্ছে এখনও ফিক্সড হয় নাই, ফলে সেটা এখনই আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি না। যেদিন এটা উদ্বোধন হবে তো সেদিন তো আনুষ্ঠানিকভাবে সরকারের দিক থেকে ঘোষণা আসবে যে গভর্নমেন্ট কোন স্কিমে কী পরিমাণ রিটার্ন দেবে, বা আমরা সাংবাদিকটা যদি আগে জানতে পারি তো সেটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমি একটু মিস করে গেছি, যে শুরুতে বলছিলাম যে 6টা প্রোডাক্ট, কিন্তু আমরা আজকে নিউজ লিখছি বা এখানে যে আলোচনা করছি 4টা প্রোডাক্ট নিয়ে। একটা হচ্ছে প্রবাসী, আরেকটা আমাদের প্রাইভেট সেক্টর, একটা হচ্ছে ইনফর্মাল সেক্টর, আর একটা অসচ্ছল। আর যে 2টা প্রোডাক্ট, একটা হচ্ছে সরকারি চাকরিজীবী যারা, এবং আরেকটা প্রোডাক্ট হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে যারা চাকরি করে। তো এখন সরকারি যারা চাকরিজীবী তারা তো সরকার থেকে পেনশন পায়, কিন্তু তাদের এই পেনশনটা চিরকালীন এইভাবে থাকবে না, তাদেরকেও পর্যায়ক্রমে এই সার্বজনীন পেনশনের মধ্যে নিয়ে আসতে হবে। এখন সরকার পুরাটা
সরকার নিজে দেয়, তো তখন হচ্ছে সরকার আর দেবে না। এটা এই জুলাই মাসে যখন মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন তখনই আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা থাকবে যে কোন সময় পর্যন্ত সরকারি চাকরিতে এন্ট্রি করলে তার পেনশন সরকার দেবে, এবং এরপরে থেকে পুরাটা হচ্ছে যারাই সরকারি চাকরিতে ঢুকবে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঢুকবে বা রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে ঢুকবে তাদেরকে সার্বজনীন পেনশন ব্যবস্থার মধ্যে আসতে হবে। সেটা হতে পারে 2031 বা 2035 যে কোনো সাল হবে, তবে এটা 31 সালের আগে হবে না আমরা যতটুকু কথা বলে জানতে পারছি। এবং এই কোন ইয়ার মানে কাট অফ ইয়ারটা কোনটা হবে এটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই নির্ধারণ করা হবে। এবং ওটা হলে সরকারের যে এখন পেনশন খাতে এখন এই যে আগামী অর্থ বছরের যে বাজেট সরকার প্রস্তাবিত বাজেটটা ঘোষণা করছে, তো এখানে দেখা যাচ্ছে যে পেনশনে আপনার বরাদ্দ আছে 33,000 কোটি টাকা। ফলে এই পেনশনের বরাদ্দটা আস্তে আস্তে কমে যাবে, যেহেতু নতুন করে লোক আর ঢুকবে না, আর পুরনো লোক যারা জীবিত থাকবে বা তার হাজব্যান্ড ওয়াইফ জীবিত থাকবে বা পরিবার তারা হয়তো পাবে। বলে এখানে সরকারের পেনশন বাবদ একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন কমবে। আবার এই যে আমরা যারা সার্বজনীন পেনশনের মধ্যে ঢুকবো, আমরা যে 10 বছর টাকা শুধু জমা রাখবো, সরকার এই টাকাটাও ইউজ করতে পারবে। ফলে সরকারের যে ওই ব্যাংক ঋণ ডিপেন্ডেন্সি বা সঞ্চয়পত্র এগুলি অনেকটাই কমে আসবে। রাইট। কাশিম, আমরা আলোচনার শেষ পর্যায়ে আপনারা এই যে এতগুলো লোকরে ধরেন যে 6-7 কোটি লোকরে আনা সম্ভব, সো এটা সরকারের জন্য আপনার কোনো সাজেশন যে এদের পেনশন স্কিমের মধ্যে আনার জন্য সরকারের আসলে যেহেতু আইডিয়াটা নতুন, আপনি বলেছেন যে অনেকেই বিষয়টা জানে না, আমরা লেখালেখি করছি হয়তো আমরা জানি বা শহরে কিছু লোকজন জানে, বাট এই যে গ্রামের লোকজনরাও এর মধ্যে আনার জন্য সরকারের কি করা উচিত? সরকারের প্ল্যান আছে। আমরা অর্থ মন্ত্রণালয়ে যারা কনসার্ন অফিসার যারা এসব নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা টেলিভিশনের জন্য টিভিসি তৈরি করবে এবং সরকার এটা ব্যাপক প্রচারণা চালাবে। এবং আগামী ইলেকশনের যে সামনে যে ন্যাশনাল ইলেকশন হবে সেখানে সরকারের দিক থেকে অন্যতম একটা সাফল্য হিসেবে এটাকে হচ্ছে জনগণের সামনে তুলে ধরা হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা আমার পরামর্শ বা আমরা সাংবাদিকটা যেটা ফিল করছি, অর্থ মন্ত্রণালয়ের অফিসারদের সাথেও আলাপ করছি, যে তারাও একটু কনফিউজড যে অসচ্ছল হিসেবে আসলে কাদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হবে। কারণ কে কত টাকা আসলে ইনকাম করে তার স্পেসিফিক তথ্য তো সরকারের কাছে নাই। এখন যদি সরকার চিন্তা করে যে যারা টিসিবির কার্ড হোল্ডার, সরকার যাদেরকে কম মূল্যে খাবার দেয় বা পণ্য দেয়, তো এরকম পরিবার আছে 1 কোটি। এখন 1 কোটি পরিবারে তো মিনিমাম 2 কোটি বা 3 কোটি মানুষ হচ্ছে 18 বছরের উপরে। তো এত মানুষটা তো সরকার 50% কন্ট্রিবিউট করতে পারবে না। তো এটা নিয়ে তারা হচ্ছে একটু বিশ্লেষণ করছে যে ঠিক কোন শ্রেণীটাকে অসচ্ছল হিসেবে আইডেন্টিফাই করা হবে। এবং বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যারা পায়, তো তাদেরকে কিন্তু সরকার অসচ্ছল হিসেবে আইডেন্টিফাই করবে না। বয়স্ক ভাতার অন্যতম একটা শর্ত হলো যে তার বয়স 65 বছরের উপরে হইতে হবে। সুতরাং 65 বছরের উপরে একটু মানে অতটা দরিদ্র না, একটা লোয়ার মিডল ইনকাম ফ্যামিলি, উনিও হচ্ছে এই বয়স্ক ভাতার মধ্যে আছেন। প্রায় হচ্ছে 58 লাখ হচ্ছে বয়স্ক মানুষ এই ভাতার মধ্যে আছে। ফলে 58 লাখ পরিবারে যদি আপনার দরিদ্র হিসেবে দেখা হয় তাহলে তো অনেক মানুষ হয়ে যায়। ফলে এইখানে হচ্ছে সরকার চিন্তা করছে যে এটা কীভাবে কী করবে। তারা হচ্ছে এই বিবিএস এর সাথেও হয়তো বসবে, যে বিবিএস যে আল্ট্রাপুর একটা ডিটেক্ট করে বিভিন্ন সার্ভেতে, তো ওই ধরনের পরিবারগুলি কারা বা ওই ধরনের ফ্যামিলিগুলি এটা তারা চিহ্নিত করার একটা কাজ করছে। রাইট। তাহলেই আপনার আসলে জিনিসটা অনেক বেশি লজিক্যাল হবে এবং আপনার আমি বলবো যে সায়েন্টিফিক হবে, যে টার্গেটেড লোকজনরে যদি আনা যায়, বিকজ অনেক সময় এটা অপব্যবহার হয় যে কে সচ্ছল কে অসচ্ছল। সো আমরা আশা করি সরকার এটা খুব ভালোভাবে করবে, ভালো একটা উদ্যোগ বাংলাদেশের মতো দেশের জন্য অন্তত। কারণ আমরা জানি যে পেনশনটা আসলে ডেভেলপ কান্ট্রিজে আছে, ইউরোপ আমেরিকাতে আছে, এখনও অনেক এশিয়ান দেশেও কিন্তু এটা নাই, এই ইউনিভার্সাল পেনশন স্কিম। ভারতের কোনো কোনো অঙ্গরাজ্যে এরকম আছে। রাইট, ভারতে মানে স্টেট অনুযায়ী কিছু আছে। সো আমরা আশা করি সরকার এটা সফলভাবেই এটা বাস্তবায়ন করুক, জনগণের এটা উপকার হবে, সেই আশাটাই রেখে আমরা আজকের বিশ্লেষণ শেষ করছি। কাশিম, আপনাকে ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এত সময় টিভিএস ইনসাইটে থাকার জন্য। আমাদের বিশ্লেষণটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।